তাকে একটা ফোন করতে পারতেন না? এখন এই ফোন না করা, ফোন করতে কয় টাকা খরচ হইতো? এখন এটা না করার কারণে এই মিটিং করতে ওনার তো 3.5 কোটি টাকা খরচ হয়েছে রাষ্ট্রের। খালি 3.5 কোটি টাকা খালি ওই হোটেলে ভাড়া দিছে। এবং আমার তো কেন যেন মনে হয় আগামী বিএনপির সঙ্গে আগামী মিটিংয়ে মাহফুজ আলমকে এনে বসানো হবে। জি, দেখি বলা হবে প্রকারান্তরে তুমি যা চাও ওটাকে আমি পাত্তাই দিই না। ডক্টর ইউনূস কিন্তু ওনার সিদ্ধান্ত থেকে সরেন নাই। খুশি হওয়ার কিছু নাই রে ভাই, ওইটা পড়ে দেখেন আপনি। উনি কোথাও বলেন নাই যে ফেব্রুয়ারিতে ইলেকশন হবে। উনি বলেছেন এইগুলি করা গেলে তাহলে ফেব্রুয়ারিতে ইলেকশন হতে পারে, আমাকে হরলিক্স দিতে হবে এবং সেটা কলা দিয়ে মিশিয়ে দিতে হবে। যদি ফেব্রুয়ারিতে নির্বাচনটা হয় তাহলে বাচ্চা হরলিক্স খেতে পারবে, তাই তো? সবাই মিলে একমত হলে হরলিক্স খাবো, সমস্যা কোথায়? আমাদের সঙ্গে ডক্টর মাহাদি আমিন আছেন। ডক্টর মাহাদি আমিন, আমরা আসলে যৌথ বিবৃতি পেয়েছি 1 পৃষ্ঠা, পুরোপুরি 1 পৃষ্ঠাও না, বৈঠক হয়েছে 1.5 ঘন্টা, নিশ্চয়ই এই 1 পৃষ্ঠা আলোচনা হয়নি। আর কি কি আছে যেটা আসলে মাসুদ কামাল সাহেবও বললেন জাতি জানতে চায়, জাতিকে বলবার মতো আপনার কাছে কি আছে? দেখুন, এটা তো ওয়ান মিটিং ছিল, ভিতরে কি হয়েছে সেটা আমরা জানি না। তবে এটা শুধু বাংলাদেশে না, গ্লোবাল কালচার সেটাই, গ্লোবাল প্র্যাকটিস সেটাই, যে ভিতরে অনেক আলাপ আলোচনা হয়, সেটার জাস্ট একটা জিস্টটাই কিন্তু সবার সাথে ওপেনলি শেয়ার করা হয়। এই ধরনের যখন ওয়ান কনভারসেশন হয় সেটা তো মিটিং মাইনিউটস আকারে আসে না পাবলিকলি। দেখা যায় যে ওনাদের ভিতরে অনেক আলোচনা হয়েছে, মূল যে জিনিসগুলো আছে সেটাই সারাংশ আকারে আমরা জাতির সামনে উপস্থাপন দেখেছি, সেটাকে কাজ করে আমরা কাজ করতে হবে। জি, আপনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা, নিশ্চয়ই বৈঠকের পরে বা আগে আপনার সঙ্গে তার কথা হয়েছে, মানে বিশেষ এমন কিছু বিএনপির তরফ থেকে, হয়তো এটা যৌথ বিবৃতিতে জায়গা পায়নি, কিন্তু বিএনপি কোনো বার্তা দিতে চায়, এমন কোনো বার্তা নেই? বিএনপির একটাই বার্তা আছে, আমরা চাই বাংলাদেশের স্থিতিশীলতা থাকুক, জনগণের প্রত্যাশা পূরণ হোক, এমন একটা বাংলাদেশ আমরা সবাই মিলে গড়ে তুলতে চাই যেখানে সবাই যার যার অবস্থান থেকে ছাড় দিয়ে হলেও সবার আগে বাংলাদেশে এটা নিশ্চিত করতে হবে বাংলাদেশের স্বার্থ, বাংলাদেশের জনগণ যেটা চায়। জনগণ কি চাচ্ছে আপনি দেখুন, গতকালকেও কিন্তু একটা অনিশ্চয়তা ছিল, আজকে সারা বাংলাদেশ জুড়ে একটা স্বস্তির নিঃশ্বাস। আমরা তো সেটাই দেখতে চাই। আমরা চাই কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের ভিন্ন দর্শন থাকুক, যদি গণতান্ত্রিক মূল্যবোধটা এক থাকে আমরা বাংলাদেশকে নতুনভাবে বিনির্মাণ করব, আমরা বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রার দিকে এগিয়ে যাব। আমরা সবাই মিলে কাজ করবো যেন সংস্কারগুলো আমরা করতে পারি, বোথ ইনস্টিটিউশনের ক্ষেত্রে অর্থাৎ প্রাতিষ্ঠানিক সংস্কার এবং উন্নয়ন এবং অগ্রযাত্রার ক্ষেত্রে। কীভাবে আমরা উন্নয়ন এবং উৎপাদনের রাজনীতি থেকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব, প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষের ভাগ্যের পরিবর্তন করব, এগুলোতে তো আমাদের বেসিক কিছু অ্যালাইনমেন্টের প্রয়োজন রয়েছে। সুতরাং অবশ্যই বিএনপির একটা বার্তা, সেটা হচ্ছে আমরা বৃহত্তরভাবে জাতির ঐক্যকে, বৃহত্তরভাবে জাতির স্বার্থকে সবচেয়ে বেশি প্রাধান্য দিতে চাই। জি, এই কথা নিশ্চয়ই আজকের লন্ডন বৈঠকে হয়নি যে বিএনপি ক্ষমতায় গেলে আসলে কি কি উন্নয়ন করবে। আমি আসলে বৈঠকে আমি বারবার ঘুরিয়ে ফিরে মনে হয় একই প্রশ্ন করছি, মানে বৈঠকে আর কিছু নিয়ে আলোচনা হয়নি। এই মিটিংয়ে আওয়ামী লীগ প্রসঙ্গে একেবারেই অনুপস্থিত ছিল, এটা কি সম্ভব কিনা, বা আওয়ামী লীগ এবং আগামী নির্বাচন নিয়ে কোনো ধরনের আলোচনা হয়েছিল কিনা? সুনির্দিষ্ট তথ্য আমার কাছে নেই, আমি তো সেখানে ছিলাম না। তবে আমি বিশ্বাস করি উন্নয়নই অবশ্যই কথা হয়েছে। দিন শেষে রাজনীতি কেন, রাষ্ট্রনীতি কেন, রাজনীতি এবং রাষ্ট্রনীতি তো মানুষের জন্যই। সে মানুষ কিভাবে আমরা শিক্ষা ব্যবস্থা তৈরি করব, কিভাবে আমরা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করব, কিভাবে আমরা নারীর নিরাপত্তা দিব, কিভাবে আমরা যুবকদের ক্ষমতায়ন করব, এই আলাপগুলোকে আসা উচিত না? বর্তমানে যিনি সরকার প্রধান রয়েছেন এবং অনেকেই বিশ্বাস করেন, আমরা বিশ্বাস করি ভবিষ্যতে গণতান্ত্রিক বাংলাদেশে যিনি ভোটের অধিকারের মাধ্যমে রাষ্ট্রপ্রধান হবেন, ওনাদের আলাপচারিতা এগুলো উঠে আসবে, সেটাই তো স্বাভাবিক। সেটি না উঠে আসাই তো অস্বাভাবিক। জি জি, ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, একটি দলকে খুশি করতে নির্বাচন এগিয়ে নিয়ে আসা হচ্ছে যা জুলাই শহীদদের প্রতি প্রতারণা, এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। বলেছেন জনগণের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা ছিল গণ অভ্যুত্থানে শহীদ ও আহতদের বিচার সম্পন্ন করা, নতুন সংবিধান প্রণয়ন এবং কার্যকর সংস্কার প্রক্রিয়া চালু। তবে বর্তমান সরকার সে পথে হাঁটছে না, বরং গণতান্ত্রিক চেতনা উপেক্ষা করে পেছনের দিকে বাংলাদেশকে ঠেলে দিচ্ছে। এক দলের সাথে আলাপ করে সিদ্ধান্ত নেওয়া অশনির সংকেত বলেও মনে করেন এনসিপি নেতারা। তাহলে শান্তি আসলো? একটা বিষয় হচ্ছে তারও একটা রাজনৈতিক দল, এনসিপির রাইট আছে এই মিটিং সম্পর্কে তার রিয়াকশন, তার পজিশন, স্টেটমেন্ট জাতির কাছে বলার। কিন্তু এখানে স্টেটমেন্ট যেটা পড়েছি, এখানে কোনো সিদ্ধান্ত আসে নাই, এপ্রিলের ইলেকশন ডেডলাইন পরিবর্তনও করা হয়নি। সংস্কার, বিচার, নির্বাচনের যে সমন্বিত ম্যান্ডেট এবং সেগুলো নিয়ে যে কাজ চলছে, সে কাজকে ছোট করা, ন্যারো করে নিয়ে আসা, শ্রিঙ্ক করবারও কোনো আলোচনা এখানে হয়নি। অতএব এটা হয়তো শঙ্কা আকারে বলেছে এবং একটা দলের সাথে আলোচনা করে সিদ্ধান্তটা বদলায় ব্যাপারটা তাও না। কিন্তু এটাও মাথায় রাখতে হবে, দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল হিসেবে তার মতটা গুরুত্ব পাবে, এটা খুব স্বাভাবিক। কিন্তু এর মানে এটা না যে অন্যান্য রাজনৈতিক দলের সাথে মতামত নেওয়া হচ্ছে না অথবা বসা হচ্ছে না। আপনি জানেন যে ঐক্যমত কমিশনের সাথে ইতিমধ্যে সিরিজ অফ মিটিং হচ্ছে এবং এই মিটিংগুলো কিন্তু কালেকটিভলি হচ্ছে।
বড় দলকে প্রায়োরিটি দিয়ে এই মিটিংগুলো হচ্ছে না। কালেকটিভলি সবাই বসছি আমরা একই ফোরামে বসে, ইস্যু ভিত্তিক এজেন্ডা ভিত্তিক আলোচনা হচ্ছে, এবং এই আলোচনাটাই হচ্ছে একটা ঐক্যমতের জায়গায় যাবে, যেখান থেকে রোডম্যাপ, বাস্তবায়নের পদ্ধতি, প্রক্রিয়া, সময় এবং জুলাই ঘোষণা সব কিছুটা একসাথে যাচ্ছে, এবং সেই দিকে আমি দেখতে পাচ্ছি যে কালেকটিভলি আমরা যাচ্ছি। এবং এখানে কিছু ঝামেলা আছে, এখানে কিছু চ্যালেঞ্জেস আছে, মাঝে মধ্যে একটু হোঁচট খায় মনে হয়, কোনো কোনো বিষয়ে আমরা খুব দ্রুত একমত হতে পারছি, কোনো কোনোটাতে পারছি না। গণতান্ত্রিক প্রক্রিয়া সংস্কারের এই যে লম্বা পথ, একটা জিনিস আমাদেরকে জাতীয় আকারে মাথায় রাখতে হবে যে সব বিষয়ে অতি দ্রুততম সময়ে আমরা একমত হইতে পারবো না, এটা প্র্যাকটিক্যাল না। আপনি দেখেন যে বিশ্বযুদ্ধের ঘটনা দেখেন, শুরু হইল কি দিয়ে? ছোটোখাটো বিষয়, পোল্যান্ডের সাথে হিটলারের ঝামেলা হয়েছে, কিছু কথা বলছে শুনে নাই, ডেনজিগ করিডোর দিয়ে দেশ দখল করে ফেলছে। পোল্যান্ড এমন একটা দেশ, করিডোর দিয়ে দেশ দখল করা যায়, মানে সীমান্তের ভিতর থেকে ঢুকে গেছে আর কি, ভিতরে ঢুকে দেশ দখল করে ফেলছে। তো এখন এই ছোট্ট বিষয়টার সমাধান করতে হইল প্রায় 10 কোটি মানুষকে মারা যাওয়ার পরে। এখন এই বিষয়টা আলোচনার টেবিলে বসলে কিন্তু আরও 2 বছর আগে, 5 বছর আগে সমাধান হয়ে যেত। আমাদের এখানে সুবিধার জায়গাটা হচ্ছে কন্টিনিউ আলোচনাটা হচ্ছে, আলাপটা চলছে, তর্কটা চলছে, আমরা কন্টিনিউ বসছি, এবং বসার পরিবেশটা কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার এনশিওর করছে। আপনি দেখবেন যে কোনো সময় যে কোনো বড় দলের নেতারা কিন্তু চাইলেই অ্যাক্সেস পাচ্ছে, মিটিং করছে। ছোট দলগুলো আবার এটা নিয়ে কমপ্লেইনও করছে যে আমাদেরকে মূল্যায়ন করা হচ্ছে না, তখন ছোট দলগুলোর সাথেও কিন্তু কালেকটিভলি বসা হচ্ছে। অতএব আমি যেখানে আশাবাদের জায়গা সেটা হচ্ছে যে আমাদের কমন জায়গাতে আমরা আসলে ঠিকমতো আছি, এক জায়গাতে আছি। অতএব রাজনৈতিক দলের নেতারা জুলাই গণ অভ্যুত্থানের পক্ষে যে হিস্টোরিক রোলটা প্লে করেছেন, শুধু নির্বাচন না, আমরা আশা করব সংস্কার এবং বিচারের ব্যাপারেও এরকম ডমিনেন্ট স্টেটমেন্ট, পজিশনগুলো বারবার আসা দরকার। তা না হলে এই ভুল বোঝাবুঝিটা বাড়বে। জি, মাসুদ কামাল, এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন যে একপাক্ষিক সিদ্ধান্তে নির্বাচন হলে মানুষ প্রতিহত করবে, সেই সাথে বিচার ও সংস্কার না হলে নির্বাচনে অংশ না নেওয়ার কথাও জানিয়েছেন তিনি। এছাড়া আদিব, যুব আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব যেটা বলেছেন, এক দলের সাথে আলাপ করে নির্বাচনের সিদ্ধান্ত নেওয়াকে অশনি সংকেত তিনি বলছেন। আর সরার তুষার বলছেন কি পদ্ধতিতে সংস্কার হবে তা ঠিক হয়নি, এখনো ইসি নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ, এই বিষয়গুলো সমাধান হলে নির্ধারিত সময়েই নির্বাচন হতে পারে বলে তিনি বলেছেন। এনসিপি তো খুব একটা খুশি না মনে হয়, এটা কি আগামী দিনে সমস্যা সৃষ্টি করবে কিনা? দেখেন, এরকম সমস্যা অনেক আসবে, সমস্যা হবে, আবার সমাধান হবে, আলোচনার মাধ্যমে এগুলি সমাধান হবে। এনসিপি যেটা করেছে এটা কিন্তু এনসিপি রাজনীতি, এনসিপি তো এগুলোই বলছে, এনসিপি তাদের যে দাবিগুলো আছে সেখান থেকে তারা সরে নাই, এবং তারা বলছে এটা, এবং তাদের যে বক্তব্যটা যে একটি দলের সঙ্গে আলোচনা করে যদি সিদ্ধান্ত চেঞ্জ হয় তাহলে সেটা তারা বলছে ভালো হচ্ছে না, কিন্তু সিদ্ধান্ত তো এখনো চেঞ্জ হয় নাই। কিন্তু ডক্টর ইউনূস কিন্তু ওনার সিদ্ধান্ত থেকে সরেন নাই, খুশি হওয়ার কিছু নাই রে ভাই, ওইটা পড়ে দেখেন আপনি, উনি কোথাও বলেন নাই যে ফেব্রুয়ারিতে ইলেকশন হবে। উনি বলেছেন এইগুলি করা গেলে তাহলে ফেব্রুয়ারিতে ইলেকশন হতে পারে, রমজানের আগে ইলেকশন হতে পারে, পারে মানে কি হবে তা তো বলে নাই। কাজেই এইগুলির অনেক রকম অর্থ আছে, এখানে কোনো কিছু স্পষ্ট নয়, সব কিছু অস্পষ্ট। ভাই আমার সাধারণ পাবলিক হিসেবে আমার আপত্তি তো এই অস্পষ্টতা নিয়ে, কার কি রাজনীতি ভাই সে বুঝবে। এই রাজনীতিবিদদের ইউনূস সাহেব কিভাবে ট্যাকেল করবেন এটাও ওনার যোগ্যতার উপর নির্ভর করবে, ওনার ব্যক্তিত্বের উপর নির্ভর করবে। ভুল যেটা হয়েছে শুনেন, ভুলটা নিয়ে আলোচনা করা দরকার। আগে ভুলটা হয়েছে কোথায়? এতগুলি রাজনৈতিক দলের সঙ্গে বসলেন, ওইখান থেকে বের হয়ে এসে 80% রাজনৈতিক দল বলল তারা ডিসেম্বর কিংবা তার আগে নির্বাচন চায়। তার কয়েকদিন পরে ঈদের আগের দিন হঠাৎ করে উনি বলে বসলেন যে এপ্রিলের নির্বাচন হবে। তো এই কথাটা উনি তখন এই ডেটটা ঘোষণা করার আগে তারেক রহমান সাহেবকে একটা ফোন করতেন। তারেক রহমান সাহেবের তো একটা বড় দলের লোকের ভাই, সে তো একটা বড় দলের নেতা, তাকে একটা ফোন করতে পারতেন না? এখন এই ফোন না করা, ফোন করতে কয় টাকা খরচ হইত? এখন এটা না করার কারণে এই মিটিং করতে ওনার তো 3.5 কোটি টাকা খরচ হয়েছে রাষ্ট্রের, খালি 3.5 কোটি টাকা খালি ওই হোটেলে ভাড়া দিছে, আর এমিরেটসে করে গেছে, খরচ হয় নাই। আমরা কি এত বড় লোক যে আমরা আমাদের লিডারদেরকে 39 জন লোক ওখানে পাঠাবো এই মিটিং করে? ওনার তো ওখানে গেছে ব্যক্তিগত একটা পুরস্কার নেওয়ার জন্য আর তারেক রহমানের সঙ্গে বৈঠক করার জন্য, আর তো কোনো কাজ হয় নাই।
এর জন্য আমি এত টাকা খরচ করলাম কেন? জি তো মাসুদ এইগুলো কামাল, ভুল তো করছেন উনি। আমরা বড় লোক না, আমাদের মন্ত্রী এমপি সরকারি কর্মকর্তাদেরও তো দেখি 100-200 বাড়ি থাকে বিদেশে, তো আমরা বড় লোকই তো নাকি? থাকে থাকে, ওটা নিয়ে তো আমি হ্যাপি না। আমি আমার হ্যাপিনেসের কথা, আমি কি চাই সেটা বলছি। জি এবং যারা থাকে তাদের দিকে আমরা শ্রদ্ধার দৃষ্টিতে তাকাই না, তাদের দিকে আমরা ঘৃণার দৃষ্টিতে তাকাই। আমি তো ডক্টর ইউনূসের প্রতিটা পদক্ষেপকে শ্রদ্ধা করতে চাই, সেই সুযোগটা ওনাকেই করে যেতে হবে। উনি ওখানে যে রুমে ছিলেন, সেই রুমের একদিনের ভাড়া 10 লাখ টাকা। জি এটা তো ভাই আমার দেশ, আমার জনগণের জন্য এটা গ্রহণযোগ্য নয়। জি জি মাসুদ কামাল, নেট লাভটা কি, পাইলামটা কি ভাই? জি। এত কিছু বিনিময়ে পাইলামটা কি? জি যেটা নাকি ঢাকা থেকে একটা ফোন করলে হয়ে যেত। জি মাসুদ কামাল, আপনি থাকুন আমাদের সাথে সংযুক্ত। ব্যারিস্টার ফুয়াদ, সেনাবাহিনী বিএনপি সরকার সম্পর্ক এখন কেমন আজকের বৈঠকের পরে? উপদেষ্টা খলিলুর রহমান ছিলেন বৈঠকে। আমরা যেটা যতদূর সাংবাদিক হিসেবে জানতে পারি, প্রমাণ দিতে পারবো না, যে উপদেষ্টা খলিলুর রহমানকে নিয়ে সেনাবাহিনী এবং বিএনপির মধ্যে এক ধরনের অস্বস্তি ছিল। আপনার কি মনে হয়? অস্বস্তি ভিন্নমত থাকতে পারে, যে কোনো উপদেষ্টার ব্যাপারে থাকতে পারে। কোনো কোনো উপদেষ্টার ব্যাপারে দেখবেন যে কারো পারফরমেন্সের ব্যাপারে আমরা একটু বেশি খুশি, আবার অনেক উপদেষ্টার পারফরমেন্সের ব্যাপারে আমরা হ্যাপি না। অতএব সেটা থাকাটা খুব স্বাভাবিক, এবং আপনি তো একটা ক্যাবিনেটে সবার পারফরমেন্স সব একই পাল্লায় মাপতে পারবেন না। ডক্টর খলিলুর রহমান সম্পর্কে আনহ্যাপিনেসের দুইটা জিনিস বলা হয়েছে। একটা হচ্ছে যে উনি দ্বৈত নাগরিক, অতএব সশস্ত্র বাহিনী বাংলাদেশের একজন বিদেশি নাগরিকের কাছে আস্থার সাথে সম্পর্ক মেনটেন করতে পারবে না। দ্বিতীয় বলা হয়েছে যে এই জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হওয়ার ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকার সশস্ত্র বাহিনীর সাথে কোনো পরামর্শ করে নাই এই অ্যাপয়েন্টমেন্টের ব্যাপারে, এবং এই দুইটা তথ্য আমরা জানতে পেরেছি ইন্ডিয়ান মিডিয়ার বরাতে। এত বন্ধু রাষ্ট্র, এত ভালোবাসার একটা দেশ, মানে যেই প্রেমিকের গোলাপের ফুলের রং আমার অন্যের কাছ থেকে জানতে হয়, বাংলাদেশে বসে আমরা জানতে পারি না। এবং 16 বছর সে যে গোলাপ দিয়েছে, ওই গোলাপ খেদাইতে 1400 লোকের জীবন দিতে হয়েছে আমাকে। এবং সেইটা আবার বাংলাদেশের গণমাধ্যমগুলো, রাজনৈতিক নেতারা টকশোতে এসে এসে আবার ব্যাপক রকম করে অত্যন্ত আস্থার সাথে সে খবরগুলো বলে। প্রশ্ন হচ্ছে যে নিরাপত্তা উপদেষ্টা অথবা যে কোনো উপদেষ্টা নিয়োগ দেওয়ার এখতিয়ার প্রধান উপদেষ্টাকে যেদিন এই রাষ্ট্র উপদেষ্টা আকারে মেনে নিয়েছে, সেদিন কিন্তু এই দেশবাসী দিয়ে দিয়েছে। অতএব তিনি কাকে উপদেষ্টা কোন পদে দেবেন না দেবেন আমরা তো প্রশ্ন করিনি। আপনি আমি কি প্রশ্ন করেছি যে রেজওয়ানা আপাকে কেন পরিবেশের দায়িত্ব দেওয়া হলো, আদিল ভাইকে কেন অমুক দায়িত্ব দেওয়া হলো, সালেউদ্দিন সাহেব মির্জা ফখরুল সাহেবের ক্লাসমেট, তো উনি কি আবার বায়াসড কিনা, উনি অর্থ উপদেষ্টা হওয়ার যোগ্য কিনা, উনি কি বিএনপির লোক কিনা? আমরা এই প্রশ্ন তুলি নেই তো। উনি যোগ্য মানুষ, হাইলি কম্পিটেন্ট ইকোনমিস্ট, ওনাকে দায়িত্ব দেওয়া হয়েছে। অতএব সেই জায়গাতে ভিন্নমত থাকতে পারে, কিন্তু এটা একদম অ্যাবসলিউটলি এখতিয়ার, এবং ওনার এখন পর্যন্ত কোনো কর্মকাণ্ড প্রকাশিত হয় নাই যেটা দেশ বিরোধী, দেশের স্বার্থের বিপক্ষে অথবা আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের বিপক্ষে। বরং এক্স্যাক্টলি আমরা উল্টাটাই তার সম্পর্কে জানি। জি, কিন্তু সেনাবাহিনী ডিসেম্বরের মধ্যে ব্যারাকে ফিরতে চেয়েছিল। যদি নির্বাচন ডিসেম্বরে না হয়, ফেব্রুয়ারিতে হয় বা এপ্রিলে হয়, তখন কি হবে? এটা কি কোনো সংকট তৈরি করবে? একটা বিষয় দেখেন যে সে কবে ব্যারাকে ফিরবে, এটার একটা আকাঙ্ক্ষা সে সরকারকে জানাতে পারে। অন্তর্বর্তীকালীন সরকার তার চ্যালেঞ্জ সম্পর্কে বলতে পারে। একটা বড় চ্যালেঞ্জের জায়গা হচ্ছে যে আর্মড ফোর্সেসের লিডারশিপ বোধ করে যে তাদের ট্রেনিংটা হচ্ছে ব্যারাকের ভিতরে থাকার ডিসিপ্লিনের ট্রেনিং। তারা লম্বা সময় যদি সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের সাথে থাকে, মানে আগের এক্সপিরিয়েন্সগুলো বলে যে তারা প্রচুর ক্রাইমের সাথে, করাপশনের সাথে জড়িয়ে যায়। 111-এর সময় আমরা দেখেছি প্রচুর মিলিটারি অফিসাররা করাপশন, একদম টিপিক্যাল সিন্ডিকেটের সাথে জড়িয়ে গেছে। সেই আশঙ্কা থেকে হয়তো কথা বলেছে। কিন্তু দিন শেষে আর্মড ফোর্সেসরা কতদিন সিভিল লাইফে থাকবেন না থাকবেন সেটা তো আসলে সিভিল অ্যাডমিনিস্ট্রেশন ডিসাইড করবে। এবং আর্মড ফোর্সেসের দায়িত্ব হচ্ছে দেশের যে আইন আছে, ইন এইড টু সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, তাকে যতদিনের জন্য চাওয়া হবে দেশের মানুষের স্বার্থ রক্ষা করবার জন্য তাকে থাকতে হবে। যুদ্ধের ময়দানে যাবার পরে তো আপনি বলতে পারবেন না যে আপনি ওখান থেকে তিন দিনের মধ্যে ফেরত আসতে চান। যুদ্ধটা যেটা আছে, গণ অভ্যুত্থান পরবর্তী দেশ গড়ার যে ট্রানজিশন, এই যুদ্ধটা শেষ হবে একটা নির্বাচন দিয়ে। সেই নির্বাচনটা হয়ে যাওয়ার পরে ওনাকে ব্যারাকে ফিরে যাবেন। অতএব ওইটা অ্যাডমিনিস্ট্রেশন ডিসাইড করবে যে কখন কে ব্যারাকে ফিরবে। জি, মাসুদ কামাল, খুব সময় নেই, একটু জলদি করে যদি বলতেন। একটা হাওয়ায় একটা কথা ছিল যে বিএনপি সেনাবাহিনীর সঙ্গে সরকারের একটা দূরত্ব তৈরি হয়েছে। আজকের বৈঠকের পর সেই দূরত্ব কাটলো কিনা, এবং ডিসেম্বরের মধ্যে সেনাবাহিনী ব্যারাকে না ফিরলে আসলে কি হবে, ফিরতে না পারলে?
দূরত্ব হয়েছিল এটা আমি আসলে কোথাও শুনিনি, এবং সেনাবাহিনীর সঙ্গে কোনো পলিটিক্যাল পার্টির দূরত্ব হয়েছে না না না, অথবা পলিটিক্যাল পার্টি না। নৈকট্য তৈরি আপনি আপনি হয়েছে, আপনি আপনি এটাও কি আমি প্রশ্নটা শুনিনি। বুঝেছেন যে সেনাবাহিনীর সঙ্গেও সরকারের এক ধরনের দূরত্ব হয়েছিল, বিএনপির সাথেও সরকারের এক ধরনের দূরত্ব তৈরি হয়েছিল, এই কথাটা নিশ্চয়ই আপনি শুনেছেন। আমি সেই বিষয়ে জানতে চাচ্ছি। এটা শুনেছি এই অর্থে যে সেনাবাহিনী বলেছিল যে দেখেন এই কথাটা যে বলেছিলই, এটা কিন্তু আমি আপনি শিওর না, এটা আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জেনেছি জি। যে ওনারা ডিসেম্বরের মধ্যে নির্বাচন চান। একবার খালি শুনেছিলাম যেটা নাকি অথেন্টিক ছিল, সেটা হলো যে একটা বিদেশি মিডিয়াকে বলেছিলেন, সেনাপ্রধান বলেছিলেন যে নির্বাচন 18 মাসের মধ্যে হতে পারে। যদি সেটা সত্য হয়, যে 18 মাস ধরি, তাহলে কিন্তু ফেব্রুয়ারি হয়। কাজে কোনো আমি প্রবলেম দেখি না এখানে বেসিক্যালি। জি, কিন্তু উনি যে ডিসেম্বরের মধ্যে বলেছেন, এটা কিন্তু আমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছি, ওনার আইএসপি এর থেকে কিন্তু আমরা জানিনি এটা। জি, কাজে এটা নিয়ে আমি মনে করি এটা খুব ঝামেলা হবে। আর জি। বিএনপিও ডিসেম্বরে চেয়েছিল, তো বিএনপি তো সন্তুষ্ট আজকে এই ঘটনায়, এই ফেব্রুয়ারিতে। কাজে এখানে কোনো দূরত্ব হবে বলে আমি মনে করি না। তবে আমার কাছে একটা প্রশ্ন কিন্তু আছে। জি বলেন। যে আলোচনাগুলো আপনি এতক্ষণ করলেন, ছোট্ট করে এক আধা মিনিটে বলি। জি। তত্ত্বাবধায়ক সরকার প্রধানের সঙ্গে মিটিং হচ্ছে একটা রাজনৈতিক দলের প্রধানের সঙ্গে, ভার্চুয়ালি উনি প্রধান, আমি ওইভাবে ধরি। আমি বুঝি না সেখানে নিরাপত্তা উপদেষ্টার কাজটা কি, কেন উনি কেন আবার প্রেস ব্রিফিং এ প্রশ্নের উত্তর নিরাপত্তা উপদেষ্টা দিচ্ছেন কেন? এখানে নিরাপত্তা জনিত কি ব্যাপার আছে রে ভাই? এটা তো শফিক সাহেব দিলেই পারতেন। জি। বিষয়টা হলো কি, এই জিনিসগুলো আমার কাছে, যেমন আমি যদি বিএনপির খুব সমর্থক হই, বিএনপির খুব ভক্ত হই, যদি হই ধরা যাক, তাহলে কিন্তু আমি হ্যাপি হব না। আমি বলবো কি, ভাই তোমাদের নিয়ে বারবার বেইজ্জতি করতেছি, তুমি যে 3 জনকে বাদ দিতে বলতেছো, তোমাদের সঙ্গে যখনই মিটিং হয় ওই 3 জনের লোকজনের মধ্যে একজনকে নিয়ে আসে। এবং আমার তো কেন যেন মনে হয় আগামী বিএনপির সঙ্গে আগামী মিটিং এ মাহফুজ আলমকে এনে বসানো হবে। জি, দেখি বলা হবে প্রকারান্তরে তুমি যা চাও ওটাকে আমি পাত্তাই দিই না। জি, আপনার এই প্রেডিকশন সত্য হয় কিনা সেটার জন্য সময়ের অপেক্ষা রইল। মাসুদ কামাল, ডক্টর মাহাদি আমিন, বেশ কিছু প্রশ্ন আপনার কাছে। প্রথম প্রশ্ন হচ্ছে, মাসুদ কামাল মনে করেন বিএনপি অতি আত্মতুষ্টিতে ভুগছে এই বৈঠকের পর। একই রকম কথা বলেছেন রাজনৈতিক বিশ্লেষক ডাক্তার জাহিদুর রহমান। তিনি বলেছেন বিএনপির খুব বেশি আত্মতুষ্টিতে ভোগা যাবে না, সজাগ থাকতে হবে, কারণ এই সরকারের অনেকগুলো পাওয়ার সেন্টার আছে। তিনি একটি বৈঠকের কথা মনে করিয়েছেন, যে বৈঠকে মনির হায়দার, আলী রিয়াজ এবং 3 জনের একটি বৈঠকের পর ডিসেম্বরে একটা নির্বাচন হবে এমন একটি প্রেস বিজ্ঞপ্তির মতো চলে এসেছিল। কিছুক্ষণ পরে সেটা কারেকশন করে ডিসেম্বরের জায়গায় আবার ডিসেম্বর টু জুন করা হয়েছে। সেই ঘটনাটি তিনি মনে করিয়ে দিয়েছেন। বিএনপিকে একটু বেশি আত্মতুষ্টিতে ভুগছে কিনা আজকে বৈঠকের পর, কারণ কি? দেখুন, আত্মতুষ্টিতে কিন্তু আমরা পুষছি না, আমরা বারবারই বলছি, বা বেশি খুশি কিনা তাও না, আমরা বাস্তবতাটাই তুলে ধরছি যে এপ্রিলে যে সময়টি ইনিশিয়ালি ঘোষণা করা হয়েছিল সেটা যৌক্তিকতা ছিল না, সেটা জনগণের প্রত্যাশার সাথে মেলবন্ধন ঘটেনি। কিন্তু ফেব্রুয়ারির শুরুর দিকে যেটা এসছে রমজানের 1 সপ্তাহ আগে, মানে তো তাই, এবং তার আগেও হতে পারে, সেটা যথেষ্ট বাস্তবসম্মত। সেটাকে ঘিরে একটা মোটামুটি ঐকমত্য রয়েছে। এবং এর পাশাপাশি এটাও কিন্তু মনে রাখতে হবে, অন্তর্বর্তী সরকারই বলেন, মাননীয় প্রধান উপদেষ্টার কথাই বলেন, অন্যান্য উপদেষ্টার কথাই বলেন, প্রত্যেকেই কিন্তু জবাবদিহিতা রয়েছে, প্রত্যেকেরই কিন্তু দায়বদ্ধতা রয়েছে, এবং প্রত্যেকেরই কিন্তু কাজের ক্ষেত্রে স্বচ্ছতার প্রয়োজন রয়েছে। আমরা বলেছি ইতিমধ্যে যে প্রথম যে 10 মাস গেল সেখানে আমরা বিচার বা সংস্কার এবং আনুষঙ্গিক বিষয়ে খুব বেশি অগ্রগতি দেখিনি। এখন যেহেতু আমরা একটা টাইমলাইন পেলাম, এটা এগেইনস্ট আমরা ব্যাকট্র্যাক করে কিন্তু কিছু ডেলিভারেবল সেট করতে পারবো। সংস্কার বলতে আমাদের কতটুকু অ্যাচিভ করতে হবে, সেখানে কি কনসেনসাস রয়েছে। বিচার বলতে আমরা কি বুঝাচ্ছি, সেখানে কতটুকু অ্যাচিভ করতে পারবো। খুব দ্রুত এখন এটাকে নিয়ে আমাদের সব স্টেক হোল্ডার সহ বসে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব এই ডেলিভারেবলগুলো টাইম বাউন্ডভাবে সুনির্দিষ্ট করা। আমরা যেটা বলছি, যদি আমাদের ফেব্রুয়ারি 1 দিকে ইলেকশন নিশ্চিত করতে হয় বা তারও আগে করতে হয়, আমাদেরকে তো টাইম বাউন্ড কিছু ডেলিভারেবল এগ্রি করতে হবে। এখন সেই দায়বদ্ধতা অন্তর্বর্তী সরকারের, গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে আমরা অবশ্যই ওনাদেরকে সেই জবাবদিহিতার আওতায় আনবো। এবং শুধু আমরা কেন, যুগপৎ আন্দোলনের শরিক যারা ছিলেন, যারা পলিটিক্যাল স্টেক হোল্ডার রয়েছেন, প্রত্যেকটা প্রো ডেমোক্রেসি অ্যাক্টর কিন্তু একটা জায়গায় আসবেন। কারণ এই অন্তর্বর্তী সরকারের মূল ভিত্তি কি? মূল ভিত্তি হচ্ছে জাতীয় ঐক্যমত্য। সেই জাতীয় ঐক্যমত্যের উপর ভিত্তি করে কিন্তু আমরা সবাই মিলে ওনাদেরকে নিয়ে সামনে দিকে এগিয়ে যেতে চাই। আমরা শুধু এতটুকুই বলছি, আত্মতুষ্টিতে না, যে অযৌক্তিক যে সময়টা দেওয়া হয়েছিল সেখান থেকে অনেকটা পরিবর্তন হয়ে সপ্তাহখানেকের ভিতরে এমন একটা সময় এসেছে যেটাকে আমরা মনে করি যথেষ্ট যৌক্তিক এবং যেটাকে আমরা মনে করি জনসম্পৃক্ত। এর আগে যেটা বলা হচ্ছিল এপ্রিল,
এটা কোনোভাবেই পাবলিক পারসেপশন, পাবলিক সেন্টিমেন্টের সাথে সঙ্গতিপূর্ণ ছিল না। আজকে যেটা বলা হয়েছে সেটা যথেষ্ট সঙ্গতিপূর্ণ, এবং আমরা মনে করি অন্তর্বর্তী সরকার, বিএনপি এবং অন্যান্য পলিটিক্যাল স্টেক হোল্ডার বা সিভিল সোসাইটির যে আহ্বান ছিল সেটাকে সাড়া দিয়ে মাত্র 1 সপ্তাহের ভিতরে কিন্তু ওনাদের অবস্থান পরিবর্তন করেছে। আমরা যদি দেখি, ওনারা বেশ কয়েকবার ডিফারেন্ট ডেট দিয়েছিল, অ্যাজ আই সেড বিফোর, ডিসেম্বর, ফেব্রুয়ারি, এপ্রিল, ডিসেম্বর থেকে জুন, বেশ কয়েকটা টাইম ফ্রেম ছিল। বিএনপি কিন্তু শুরু থেকে একটা কথাই বলেছে, সেটা হচ্ছে ডিসেম্বর, এবং সেটাও কখন বলেছে? 28শে মে, ফর দ্য ভেরি ফার্স্ট টাইম। তার আগে কিন্তু আমরা সুনির্দিষ্টভাবে বলিনি। সেই ডিসেম্বর বলার পরে আজকে আমাদের নেতা জনাব তারেক রহমান যেটা দেখালেন, যে সর্বোচ্চ সাংগঠনিক শক্তি, সর্বোচ্চ রাজপথের শক্তি থাকার পরও উনি পলিটিক্যাল উইলিংনেস এবং কমিটমেন্টের সামনে এগিয়ে আসলেন যে জাতির বৃহত্তর স্বার্থে আমরা কিছুটা ছাড় দিয়ে হলো ফেব্রুয়ারি শুরুর দিকটাকে, রমজানের 1 সপ্তাহ আগে যেটা ওনারা দিয়েছেন সেটা মেনে দিতে যাচ্ছে। জি, আমার প্রডিউসার পরশ সাত্তার যদিও বলছেন যে সময় নেই, শেষ করতে হবে, আমি 2 মিনিট চেয়ে নিচ্ছি। ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ 1 মিনিটে বলবেন, বাকি 1 মিনিট আসলে ডক্টর মাহাদি আমিনের জন্য। সেটা হচ্ছে নির্বাচন কমিশন শিগগিরই নির্বাচন তারিখ ঘোষণা করবে বলে জানিয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ওই বৈঠকের পরে ব্রিফিংয়ে। এখন মানে নির্বাচন আসলে কবে হবে এই যৌথ বিবৃতি থেকে কিন্তু ক্লিয়ার না, মানে এপ্রিল থেকে যে সেটা ফেব্রুয়ারিতে গেছে সেটা স্পষ্ট না। তাহলে নির্বাচনের তারিখ কিভাবে ঘোষণা করবে নির্বাচন কমিশন যদি সুনির্দিষ্ট রোডম্যাপই না হয়? একটা বিষয় হচ্ছে ঐক্যমত কমিশনের মিটিং চলমান আছে। আপনি জানেন যে আগামী কয়েকদিন পরে, নেক্সট উইক থেকে আবার মিটিং শুরু হচ্ছে, রিজিউম করবে। তো আমার ধারণা যদি ওনারা এই বিষয়টাকে নিশ্চয়ই ফিরে আসবেন, ফিরে আসার পর ক্যাবিনেটে উঠবে, স্টেটের যে প্রোটোকল আছে, প্রয়োজন ঐক্যমত কমিশনের মাধ্যমে আবার রাজনৈতিক দলগুলোকে ডাকা হবে, ওনারা এই বিষয়গুলো নিয়ে আবার কথা বলতে পারেন, পাবলিক কনভারসেশনটা চলুক। এখন তো আপনার মাত্র জুন মাস চলছে, এটা আরও 1-2 মাস 3 মাস এই কনভারসেশনটা চলতে পারে, এর ভিতরে কোনো সংকট তৈরি হয় বলে আমি বোধ করছি না। একই সাথে ঐক্যমত কমিশনের মিটিংগুলো চললো, রোডম্যাপগুলো, জুলাই সনদের কাজ, আগামী মাস থেকে আপনার টোটাল পাবলিক কনভারসেশন কিন্তু গত বছরে চলে যাবে, জুলাই এবং আগস্টে কি হয়েছে, টোটাল নেশন কিন্তু 24-এ ফিরে যাবে। অতএব সেই জায়গাতে আমার মনে হয় যে আমাদের কালেকটিভলি এখন 24কে সেলিব্রেট করবার প্রিপারেশন নেওয়া দরকার। জি, ডক্টর মাহাদি আমিন, বৈঠকের এক পর্যায়ে আলাপ হয় যে লন্ডনে হাঁটার অনেক জায়গা, আপনি নিশ্চয়ই শুনেছেন, আমরা দেখেছি ভিডিওতে। ঢাকার হাঁটার জায়গা সেটা অনেকটা দিবাস্বপ্নের মতন, হাঁটতে গেলে কেউ হয়তো ম্যান হলে পড়ে যায় বা উপর থেকে ইট পড়ে মারা গেছে, সেই ধরনের ঘটনাও আছে। বাচ্চাদের খেলার মাঠটা পর্যন্ত আসলে রাজধানীতে নেই, বা বাংলাদেশের অনেক জায়গাতেই নাই। আপনারা যখন লন্ডনে হাঁটেন, আমাদের এখানে মেধাবী বাচ্চারা স্বপ্ন দেখে কিভাবে বিদেশে পাড়ি দেওয়া যায়, দূষণ আর দুর্নীতির এই দেশটাকে ত্যাগ করে কি করে বিদেশে চলে যাওয়া যায়। রাজনীতিবিদ, নীতি নির্ধারকরা এমন সংস্কার কি করবেন? আমরা ভবিষ্যতে আশা দেখতে পারি যে কোনো বাংলাদেশ আর দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না, যেটা বিএনপির সময় হয়তো বারবার হয়েছিল। প্রযুক্তিতে, পর্যটনে, পরিবেশে, নিরাপত্তায়, চিকিৎসায়, ভেজাল মুক্ত খাবারে আমরা চ্যাম্পিয়ন হব। আমি খুব গৌরবের সাথে এটা বলতে পারি, বর্তমানে বাংলাদেশের সম্মত বিএনপি একমাত্র রাজনৈতিক দল যাদের সুনির্দিষ্ট রূপকল্প এবং পরিকল্পনা রয়েছে। প্রত্যেকটা সেক্টর ধরে ধরে কিভাবে আমরা বাংলাদেশকে নতুনভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব, উন্নয়ন এবং উৎপাদনের রাজনীতি, আপনি বলছেন পরিবেশ বান্ধব রাষ্ট্র ব্যবস্থা কীভাবে গড়ে তুলব, ঢাকার প্রত্যেকটা থানা পর্যায়ে কীভাবে আমরা একটা প্লেগ্রাউন্ড এনশিওর করব, কীভাবে সিভিক সেন্টার গড়ে তুলব, আমাদের যারা শিশু রয়েছে তাদের জন্য মাল্টিপল ল্যাঙ্গুয়েজ আমরা এই এডুকেশন সিস্টেমে এম্পাওয়ার করব, আমরা কীভাবে আমাদের যারা ইউথ রয়েছে ওনাদের দেশে এবং বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা করব, তাদেরকে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলব, পাবলিক এবং প্রাইভেট সেক্টরে তাদের জন্য জব ক্রিয়েট করব। এই সবগুলো নিয়ে কিন্তু আমরা কাজ করছি, এবং আমরাই সম্ভবত বাংলাদেশে আমাদের 31 দফার মাধ্যমে সর্বপ্রথম সুনির্দিষ্ট রূপকল্প দিয়েছিলাম, যেখানে যেমন রাষ্ট্রীয় প্রাতিষ্ঠানিক সংস্কারের কথা বলা হয়েছে, একইভাবে প্রত্যেকটা সেক্টর ধরে ধরে কিভাবে আমরা আরও বেশি গণমুখী হতে পারি, আরও বেশি জনসম্পৃক্ত হতে পারি, কিভাবে আমরা সাধারণ মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটাতে পারি, সমস্যার সমাধান করতে পারি, প্রত্যেকটা জিনিসই রয়েছে। এবং এক্ষেত্রে আমি একটু বলতে পারি, আমাদের নেতা জনাব তারেক রহমান কিন্তু এগুলো নিয়ে অনেক বছর ধরে কাজ করছেন। সেই 2012 সালে 13 সালে ওনার বক্তব্যগুলো যদি আপনারা দেখেন, সেখানে একদম ডিটেইল উনি পলিসি ফ্রেমওয়ার্ক দিয়েছেন, ওনার ভিশনগুলো কি, ওনার পলিসি প্রপোজালগুলো কি, ওনার ফ্রেমওয়ার্কগুলো কি, এবং আজকের বাংলাদেশেও সেগুলো কিন্তু একইভাবে হোল্ড করছে। এবং আমরা বিশ্বাস করি জনগণের ভোট যেহেতু আমরা চাচ্ছি, জনগণের ভোটে নির্বাচিত বিএনপি সরকার ইনশাল্লাহ সেই ম্যান্ডেট নিয়ে, সেই পাবলিক কমিটমেন্ট নিয়ে, সেই উইলিংনেস নিয়ে এগুলো বাস্তবায়ন করবে ইনশাল্লাহ। জি, সকলকে অনেক ধন্যবাদ। রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই, তবে প্রতিশ্রুতির যেন বাস্তবায়ন হয় সেই নজর এই রাজনীতির মঞ্চ থেকে রাখা হবে। ভালো থাকবেন।